ট্রেনি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজ 27শে মে 2025 আর কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে এখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বসে রয়েছি একদম পিয়ারলেস যে হোটেল আছে তার ঠিক অপোজিটে। এখানে একটা বেঞ্চ রাখা ছিল, সেখানে আমি বসে রয়েছি, অপেক্ষা করছি আমার বাসের জন্য। আর আমার আজকে জার্নি হতে চলেছে দীঘা পর্যন্ত। সকালবেলা বাড়ি থেকে একটা উবের ধরে বৃষ্টি স্নাত কলকাতাকে দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম এই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তারপর কি করলাম না, খুব খিদে লেগেছিল, যেটা সাধারণত আমি করে থাকি। আমার ফেভারিট একটা বাপুজি কেক খেলাম আর চিনি ছাড়া এক কাপ চা। আপাতত খিদেটা কিছুটা হলেও মিটেছে। আমি এখনও বসে রয়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে 8 নম্বর যে গেট আছে তার পাশেই একটা বেঞ্চিতে আমি বসে রয়েছি। সকালের কলকাতা কিছুটা ফাঁকা। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কালকেও রয়েছে। যাই হোক, আমাদের জীবন তো এটাই, গ্রীষ্ম বর্ষা ট্রাভেল ব্লগিংই ভরসা। হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। আমার বাস আসেনি, আমার আজকে জার্নি হতে চলেছে দীঘা পর্যন্ত, আর আমার বাস রায়পুর ক্রুজার। এই গরমের মধ্যে কোথায় ঘুরতে যাব বুঝতে পারছিলাম, তাই জন্য শুধু জার্নির ভিডিওই করছি। তবে দীঘা যাব, যে জার্নি করবো সেটা তো আপনাদের সঙ্গে তুলে ধরবো। খুব একটা বড় ভিডিও না হলেও মোটামুটি একটা ভিডিও আপনাদের সঙ্গে প্রস্তুত করব। যেটা করব সেটা হচ্ছে, আমি দীঘার নতুন যে জগন্নাথ মন্দির এখনও যাইনি, সেটা তুলে ধরার চেষ্টা করব। আগেরবার আমি দেখিয়েছিলাম, কিছু ড্রোন শট দিয়েছিলাম, সেটা কিন্তু ভেতরে তো প্রবেশ করা হয়নি, কিন্তু আমি যখন গেছিলাম তখন মন্দির উদ্বোধন হয়নি, তাই জন্য আমার দীঘা যাওয়া। রায়পুর ক্রুজার এসপ্ল্যানেড বাস ডেপোতে এখনও বোধহয় জায়গা করে উঠতে পারেনি, তাই জন্য আমাকে বললো এই যে 8 নম্বর গেট আছে এইখানটা দাঁড়াতে। ওদের কোনো পিক আপ ভ্যান এসে রবীন্দ্র সদনের সামনে নিয়ে যাবে, এটা আগেও ছিল, সেই মেসেজও এসছে রেড বাসের তরফ থেকে। কিন্তু বললো আগে নিয়ে যাওয়া হতো, এখন বাসই নাকি আসবে। এখন আমার কাছে ধারণাটা ঠিক স্পষ্ট হলো না, দেখি যেটা পাঠাবে সেটা আপনাদের সাথে তুলে ধরবো। সার্ভিস তো দিনে দিনে চেঞ্জ হয়, এটাই। এর আগে পুরীতে যখন আমি যাত্রা করেছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাত্রির বাস যাত্রা। তার আগে দীঘায় যখন গেছিলাম তখন অল্প কিছু দীঘা রাত্রিবেলা বাস যাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার দিনের বেলা বাস যাত্রা হতে চলেছে। দীঘা পর্যন্ত আমি বাসে করে কোনো দিন যাইনি। এর আগে একবারই গেছিলাম দীঘার বাসে, সেটা হচ্ছে চাউলখোলাতে নেমে গেছিলাম আমি, স্বীকৃতি আর বুম বুম গেছিলাম গ্রিন লাইনে করে। কিন্তু পুরোপুরি দীঘা পর্যন্ত আমার কোনোদিনই বাসে করে দিনের বেলা যাত্রা হয়নি। যে কারণে আমি রায়পুর ক্রুজারের এবারে ভলভো বাসটা চুজ করেছি, সেটা হচ্ছে 9600-তে বায়ো টয়লেটের সুবিধা আছে, সেই জন্য আমি চুজ করেছি। ভাড়া পড়েছে ওই আমার 500 টাকার একটু বেশি, যদিও এই বাস পেয়ার ডাইনামিক, ওঠানামা করে। এখন বাজে 6:20, বাসটা এখনও আসেনি, এই সাইডে আসার কথা। আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি তুলে ধরেছি, এটা মেট্রোর 8 নম্বর গেটের সামনে দাঁড়াবে বা পিয়ারলেস হোটেলের উল্টো দিকে দাঁড়াবে। হয়তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে যখন রেড বাস বা ওনাদের সাইট থেকে টিকিট কাটবেন, ওনারা একটা ফোন নাম্বার আপনাদের প্রোভাইড করবেন, সেখানে একবার ফোন করে জেনে নেবেন। 6:30 আমাদের বাস এসে গেছে। বাসের ইন্টেরিয়ারটা আপনাদের সঙ্গে তুলে ধরি। এটা 9600 সিটার। সিটগুলো এরকম, অবশ্যই পুশব্যাক সিট। যেটা দেখছে এখানে বোতল হোল্ডার আছে, ম্যাগাজিন হোল্ডার আছে, বড় বড় কার্টেন দেওয়া রয়েছে, টাইমিং দেখাচ্ছে ঘড়িতে। আর এইটা হচ্ছে এসি ভেন্ট, রিডিং লাইটের ব্যবস্থাও আছে। আর এইটা হচ্ছে আপনার লাগেজ রাখার জায়গা, বেশ বড়। আর ওখানে কিন্তু এসি ভেন্টগুলো আছে, এখানে এসি ভেন্ট আছে, ইমার্জেন্সি এক্সিট আছে। উইন্ডোগুলো বেশ বড় বড়। একটু সামনের দিকে এগিয়ে যাই, 2x2 কনফিগারেশনে আছে। আর এই জায়গাটা ফাঁকা আছে, এখানটা মনে হয় কাস্টমাইজেশন করেছে, করে এখানে বায়ো টয়লেটটা ইনস্টল করা আছে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে এটা দেখিয়ে নিই। এই বেশ ভালো, এখনও আধ ঘন্টা বাকি আমাদের বাস ছাড়তে। আর সিট নাম্বারগুলো সব এখানে দেয়া আছে, এইগুলো দেখুন, এইটা এই। আরও ভালো লাগলো, বাসে দেখলাম স্মোক ডিটেক্টর, সঙ্গে ওয়াটার স্প্রিংকলার।
বায়ো টয়লেটটা ইনস্টল আছে সেটা দেখানোর আগে দেখি এখান থেকে দেখুন জলের পাবেন, এখানে গরম জল বা ঠান্ডা জল এখান থেকে পাবেন। চার্জিং পোর্ট হিসেবে দেখুন এখানে প্লাগ আছে, যে ক্ষেত্রে আপনি ল্যাপটপ চার্জ করতে পারেন। এছাড়া মোবাইল চার্জিংয়ের জন্য ইউএসবি বা টাইপ সি চার্জিং পোর্টও আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ফুট রেস্ট আছে, আর এটা আছে হ্যান্ড রেস্ট। কতটা রিক্লাইন করা যায় একবার জাস্ট বসে আপনাদের সঙ্গে শেয়ার করি, একটু দেখুন। এই এই অনেকটা রিক্লাইন করা যায়, অনেকটা মানে অনেকটাই। আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা ওনারা বললেন যে টোটাল সিট আছে 53টা, বেশ বড়। একবার এক্সটেরিয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। আচ্ছা, এটা হচ্ছে পাইলটের জায়গা, এখানে একটা অগ্নি নির্বাপক যন্ত্র দেখতে পাচ্ছি, আর বাদ বাকি যা থাকে। জলের বোতলও মনে হয় দেবে, এই যে তুলেছে। ফ্রন্ট সেগমেন্টে প্রথমেই দেখতে পাবেন ভলভোর ব্যাজিং, আর নিচে লেখা রায়পুর ক্রুজার। দুদিকে দেখতে পাবেন এলইডি হেডলাইট উইথ ডিআরএল, আছে ম্যাসিভ একটা উইন্ডস্ক্রিন। উইন্ডস্ক্রিনের সঙ্গে দেখতে পাবেন ডিজিটাল ডেস্টিনেশন বোর্ড। দুধারে আছে দুটি বৃহৎ ওআরভিএম। সাইড সেগমেন্ট আপনাদের সামনে তুলে ধরি, যেখানে আছে ওনাদের ইমেল নাম্বার বা ওনাদের ওয়েবসাইট, ফোন নাম্বার। রায়পুর ক্রুজার বড় করে লেখা আছে, 5 স্টার, ম্যাসিভ। ম্যাসিভ মানে ম্যাসিভ। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। আর একবার দেখে নিই এখানে কী কী সুবিধা আছে। এলইডি টিভি আছে, ফ্রি ওয়াইফাই আছে, জিপিএস ট্র্যাকিং আছে, মোবাইল ও ল্যাপটপ চার্জিং আছে, প্যান্ট্রি আছে, ডিপ ক্লিনিং আছে, আর আছে অবশ্যই বায়ো টয়লেট। আর বাসটা BS6 ক্যাটাগরি। চলুন এবার ব্যাক সেগমেন্ট একটু আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে ব্যাক সেগমেন্ট, ইঞ্জিন পেছন দিকে, ওপর রায়পুর ক্রুজার লেখা, নিচে ডেস্টিনেশন বোর্ড, ইঞ্জিনটা পেছনে, আর এটা হচ্ছে বাসের নাম্বার 19R1516। আর এটা হচ্ছে ওনাদের লাগেজ স্পেস। এই এখন লাইটটা জ্বালায়নি, অনেকটা স্পেস আছে, অনেকটা। আর প্রত্যেকের লাগেজের সঙ্গে একটা ট্যাগ করে দেওয়া হচ্ছে, আপনাকে একটা রিলেভেন্ট ট্যাগ দেবো, সেটা দেখাতে হবে আপনাকে লাগেজ নেওয়ার সময়। আপনাদের প্রথমে বলছিলাম যে প্যান্ট্রিরও সুবিধা আছে, তার মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরি। সব কটা পাওয়া যাবে কিনা জানি না, তা জিনিসপত্রের দাম এরকম, যেমন মশালা টি 30 টাকা, মিল্ক কফি 30 টাকা, বেশ ভালো, খুব ভালো। একটা কফি খাওয়ার তো খুব ইচ্ছা রইল যদি পাওয়া যায়। কাপ নুডলস পাবেন 50 টাকা, যেগুলো প্লেনে 200 টাকায় বিক্রি হয়। যাই হোক, ব্রিটানিয়া ক্রিম বিস্কুট 10 টাকা, প্রভুজি ভুজিয়া 10 টাকা, মিনারেল ওয়াটারও পেয়ে যাবেন 10 টাকা, খুব ভালো। আর এই রায়পুর ক্রুজার হচ্ছে রায়পুর যে ইলেকট্রনিক্স আছে তাদেরই একটা পার্ট। এই বেশ চমক, আশা করছি ভবিষ্যতে এরকম আরও চমক দেবে অন্যান্য যে পরিবহন সংস্থাগুলো আছে তারাও। এটা সবে শুরু, আর পরবর্তীকালে যে চমক থাকবে অবশ্যই আমি তো তুলে ধরার চেষ্টা করব। 7:11 আমাদের বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে। আমরা আজকে প্রায় 200 কিলোমিটার মতন দূরত্ব অতিক্রম করব, আর এই যাত্রাপথ যেতে আমাদের সময় লাগবে আনুমানিক 4.5 থেকে 5 ঘন্টা। ছাড়লই 10 মিনিট দেরিতে। শুরু হলো আমাদের আজকের দিনের পথ চলা। এই ভোরবেলায় শহরের ব্যস্ততা ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি নতুন কিছু দেখতে, নতুন কিছু জানতে। গাড়ি চলছে তার নিজের গতিতে, কেউ নিজের মনে গান শুনছে, কেউ বা আবার বাইরের দৃশ্যে চোখ বুলিয়ে নিচ্ছে। আমাদের প্রথম বোর্ডিং পয়েন্ট ছিল স্প্ল্যানেড, তারপরে সেকেন্ড বোর্ডিং পয়েন্ট হলো রবীন্দ্র সদন। বাঁদিকে ভিক্টোরিয়াকে রেখে আমরা এগিয়ে চলেছি। এই পথ অনেক গল্পের সাক্ষী, আরো অনেক পথ বাকি, আরো অনেক দৃশ্য দেখার আছে। চলুন না একসাথে দেখি সেই সুদূর দিগন্ত। আজ সকালের আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ছে তখনও। এই বৃষ্টির দিনে আমাদের পথ চলা শুরু হলো। জানলার কাছে বসে বাইরের ভেজা ভেজা দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল। যাত্রাপথে আজকে আমাদের প্রথম টোল, আর এই টোলের কাছে আমাদের আরেকটা বোর্ডিং পয়েন্ট।
আমরা জাস্ট ক্রস করব দ্বিতীয় হুগলি সেতুর যে টোল আছে সেটা, আর সেখানে যেতে যেতেই আমাদের একটা করে জলের বোতল দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এইটা বিসলেরি। আচ্ছা, জাস্ট আমরা ক্রস করছি নবান্ন ডান দিকে রেখে, আর এখন যাচ্ছি কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে সাঁতরাগাছির দিকে। তারপর আমরা উঠবো NH 16-তে। এই ওয়াশরুমটা লক করা আছে, যা দরকার পড়বে তখন খুলে দেবে নাকি? আচ্ছা আচ্ছা, এটা দেখুন দরজা খুলতেই এটা ভেতরে লাইটটা জ্বলে যাচ্ছে। এই একদম ফ্লাইটের ভেতরে যেরকম ওয়াশরুম থাকে সেরকম। এই হচ্ছে আপনার এই যে জল, এই যে জল 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 পড়ছে এখান থেকে, সব ডিসপেন্সার। আমি আর নষ্ট করছি না শুধু শুধু। আর এখান থেকে টিস্যু আছে, এটা বললাম। আর এটা হচ্ছে অনলি ফর ইউজ ইউরিনালসের জন্য ইউজ হবে এটা, এই কোমরটা। আর এখানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন মিরর দেওয়া আছে, লাইট জ্বলছে, খুব ভালো। আচ্ছা, এখানে টিস্যু ফেলার জায়গা আছে। আর এই হচ্ছে ফ্ল্যাশ। মোটামুটি দেখাতে পারলাম, এটা বেরিয়ে যায়। এবার দেখুন এখানে একটা মিনি ফ্রিজ আছে, আর এই হচ্ছে ফ্রিজ। এখানে বিভিন্ন বেভারেজ আছে দেখতে পাচ্ছি, বেশ ভালো, একদম চিল্ড, একদম দারুণ, খুব ভালো। আর হ্যাঁ, আর এটা তো আগেও বললাম আপনাদের ঠান্ডা জল গরম জলের ব্যাপার আছে। জল এমনি ঠান্ডা জল গরম জল চাইলে পাওয়া যাবে। আচ্ছা, ভেরি গুড। আর কফিও পাওয়া যাবে, তাই তো? কফি তো আছেই বলবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো। আরেকটা জিনিস আমার দেখে ভালো লাগছে, ওনারা সেই রেলওয়ের মতন ডিজিটাল ব্যবস্থাকে তুলে ধরেছে। যেমন ট্যাব ইউজ করছে টিকিট চেকিংয়ের ক্ষেত্রে, নাম কাউন্টিংয়ের ক্ষেত্রে। একটা উন্নততর ব্যবস্থার দিকে নিয়ে চলেছে এই রায়পুর ক্রুজার। দেখে বেশ আশান্বিত হচ্ছি ভবিষ্যতের এই বাস পরিষেবার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। চলো, যেতে যেতে আরও কথা হবে। এখন বাজে 7:43। আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি। দূরে দেখা যাচ্ছে সাঁতরাগাছির রেল ইয়ার্ড। এখন আমরা চলছি কোনা এক্সপ্রেসওয়ে ধরে, একটু পরেই উঠবো NH 16-তে। এখন বাজে হচ্ছে প্রায় 7:45। আমাদের 3 নম্বর বোর্ডিং পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি সাঁতরাগাছিতে। এখানে 2জন প্যাসেঞ্জারে ওঠার কথা। ঘড়িতে প্রায় 8টা। অবশেষে আমাদের বাস উঠে পড়েছে NH 16-তে। এখন ঘড়িতে বাজে 8:05। আমাদের যাত্রাপথে দ্বিতীয় টোলে এসে হাজির, সেটা হচ্ছে ধুলাগড় টোল। ঘড়িতে বাজে এখন আমাদের প্রায় 8:30। আমাদের প্রথম হল্ট এখনও বাকি 30 কিলোমিটার মতন, যেটা কোলাঘাটের কাছেই হবে। আর প্ল্যানেট থেকে আমাদের প্রথম হল্টের দূরত্ব, মানে কোলাঘাটের ঘোষ যে রেস্টুরেন্ট আছে, প্রায় 60 কিলোমিটার। আমাদের এই 60 কিলোমিটার মধ্যে অর্ধেক যাত্রা হয়ে গেছে, এখনও প্রায় 30 কিলোমিটার মতন বাকি। আবারও বলছি, আমার এই বাসে করে যাত্রা কখনোই ট্রেন যাত্রার সঙ্গে কখনোই তুলনা করা নয়। ট্রেন যাত্রাকে আমি সবসময় প্রিফার করি, কিন্তু সবসময় তো ট্রেনের টিকিট মেলে না, বেশিরভাগ সময় মেলে না। আর ট্রেন আজকাল যা লেট করছে, সেক্ষেত্রে আমার পক্ষে বাসে করে যাওয়াই অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হচ্ছে। এবার আমার দীঘা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করা। সেটা একটা ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরা। ওখানকার যা নিয়ম কানুন হোক বা মন্দিরের ব্যবস্থাপনা, মন্দিরের বিগ্রহ, সবটাই তুলে ধরার চেষ্টা করব আমি আমার ব্লগের মধ্যে। ঘড়িতে বাজে 8:53। আর আমরা পৌঁছে গেছি দেওলটি। দেওলটি ক্রস করব, করে এবার আমরা দাঁড়াবো। গাড়ি 80-তে চলছে, বোঝাই যাচ্ছে না। আর আমাদের হ্যাঁ,
আর আজকে আমাদের সারথি হচ্ছে সুরজিৎ দা প্রায় 16 বছর বাস চালাচ্ছেন। 9:10 আর এই যাত্রাপথে আমাদের একমাত্র হল্টে আমরা পৌঁছে গেছি। দেখুন অলরেডি বাস দাঁড়িয়ে রয়েছে কিছু, আর এই হচ্ছে ঘোষ হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে বাস দাঁড়াবে। Under the trees, I found a box of black pearls. I couldn't believe that it could change our known world. Under the stars, one night I opened it up. And your voice. ঘড়িতে বাজে 9:05। দেখলেন তো আমার চিড়িয়ার চোখে এই জায়গাটা কত সুন্দর। আমার এই চিড়িয়া ওড়াতে আমার কিছু খাওয়া হয়নি। দেখা যাক কি খাবার পাওয়া যায়। আর সস ফস দিতাম না। আচ্ছা, দাঁড়িয়ে খেয়ে নি। 9:25 আমাদের বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে। এখান থেকে দীঘা প্রায় আরও 130 থেকে 35 কিলোমিটার বাকি। আমি ব্রেড অমলেট খেলাম। ব্রেড অমলেট ঠিকঠাক ছিল, কিন্তু কচুরিটা আমার মনে হচ্ছে ওটা ভালো ছিল না, কেন তেলের যে স্মেলটা আসছিল আমার খুব একটা ভালো লাগছিল না। কিন্তু ব্রেড অমলেটটা ভালো ছিল। 50 টাকা দাম দিয়েছে, ঠিকঠাক। সামনে দেখুন কোলাঘাট ব্রিজ আসছে। এর আগের দিন যখন পুরীতে গেছিলাম তখন আমি কোলাঘাট ব্রিজটা দেখাতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই একটুখানির জন্য। আমরা এখন ক্রস করছি রূপনারায়ণ। Floating, weightless, underseas, diving, conscious, like a dream. চলে গেল আনন্দ রেস্টুরেন্ট। এটা আমার খুব ফেভারিট, মানে এখানকার খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে। আমি 2-3 বার খেয়েছি, বেশ ভালো। আর এখন কোলাঘাট থেকে আমরা বাঁদিকে মুড়ে যাবো, যেটা চলে যাচ্ছে দীঘা রোডের দিকে, আর সোজা চলে যাবে খড়গপুর। কিছুদিন আগে পুরীতে গেছিলাম আমি এই রোড ধরে। আর এখান থেকে দীঘার ডিস্টেন্স ওই 120 কিলোমিটার মতন। গুগল দেখাচ্ছে টাইম লাগবে প্রায় 2 ঘন্টা। এরকম রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। যাত্রাপথে আমাদের তৃতীয় টোল, এটা হচ্ছে সোনাপেটিয়া। যেতে যেতে বাসের প্যান্ট্রি থেকে নিয়ে নিলাম 1 কাপ মিল্ক কফি, যার দাম ছিল 30 টাকা। স্বাদও ছিল বেশ ভালো। ঘড়িতে যখন সকাল 10টা, আমাদের বাস তখনই পৌঁছে গেল নন্দকুমারে। I surrender. Lay me down. Crack hardwood floors. এরপর আমরা হলদি নদীর ওপর মাতঙ্গিনী সেতুও পেরিয়ে গেলাম। ঘড়িতে বাজে 10:25। আমরা এখন পৌঁছলাম চণ্ডীপুর। রাস্তাটা একদিকে চলে যাচ্ছে নন্দীগ্রামের দিকে আর সোজা দীঘার দিকে। দেখুন ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে পটাশপুর, আর সোজা চলে যাচ্ছি আমরা দীঘার দিকে। আকাশটা দারুণ লাগছে, কোথাও নীল কোথাও কালো, চারদিকে কেউ যেন ক্যানভাসে তুলি লেপে দিয়েছে। দারুণ লাগছে। বর্ষাকাল একটা অন্যরকম অনুভূতি দেয়।
ভ্রমণের রোমান্টিসিজমকে অন্য মাত্রায় নিয়ে যায় বর্ষায় ভ্রমণ। আর তা যদি বর্ষাকালে দীঘায় ভ্রমণ হয় তো কথাই নেই। চলে আসুন, কিসের অপেক্ষা করছেন? যথারীতি আমাদের গাড়ি চলছে একদম তার হাইয়েস্ট স্পিডে। সত্যি কথা বলছি, সুরজিৎ দা গাড়ি চালাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না 80-তে গাড়ি চলছে, মানে দুর্দান্ত টপ নচ একদম। আর আমি এখানে একটা মোড়া বা টুল বোতল আছে, আমি এখানে বসে রয়েছি, ওই সিটে বসতে ইচ্ছা করছে না। আমাদের যাত্রা হচ্ছে, যেতে যেতে দু একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমার টিকিটের দাম পড়েছে 500 টাকার কিছু বেশি, কিন্তু আমি এখানে অনেককে জিজ্ঞেস করলাম যারা রায়পুর ক্রুজারের যে অ্যাপ আছে সেখান থেকে গেছেন, ভাড়াটা কিছু অনেকটাই কম হয়েছে। ঘড়িতে প্রায় 11:15 বাজবো। এখন আমরা হেরিয়া ক্রস করছি। এখানে কিন্তু বেশ জ্যাম ছিল, আমি আর দেখাইনি ভিডিওতে। সবই ভালো দীঘা যাওয়ার, এইটাই হচ্ছে অসুবিধা রোডে, যে ডাবল লেন করা হয়নি এখনো, আর হবে বলেও তো মনে হয় না। আমরা এখন ক্রস করছি ক্ষুদিরাম সেতু, কালীনগর। দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10। এই কালীনগর বাজার, দীঘা এখনো 52 কিলোমিটার। ঘড়িতে বাজে হচ্ছে 11:05। সমস্যা হচ্ছে এই রাস্তাটা কিছু কিছু জায়গায় এমন ন্যারো না, টোটো অটো সাধারণ মানুষ কি বলবো, সেটা আমি দেখতে পাচ্ছি। হাইওয়ের ওপর দিয়ে টোটো চলছে, আমাদের ভলভো বাস বা অন্যান্য বাসকে থেমে যেতে হচ্ছে টোটো যাচ্ছে বলে। ঘড়িতে বাজে প্রায় 11টা। এখন আমরা নাচিন্দা মন্দির ক্রস করছি। জয় মা নাচিন্দা। আমি তো কফিটা খেলাম, দারুণ লাগলো। আমার সঙ্গে একজন দাদা যাচ্ছেন। দাদা এখানে খাওয়া খেয়েছেন, কি কি খেলেন? বেশ, আমি খেলাম উপমা। কেমন? খুব ভালো, খুব ভালো। চাটাও খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা, আর উপমাটার দাম কত বললো? উপমা 65 টাকা, একদম ঠিকঠাক, তাই তো? একদম ঠিকঠাক, মানে একজনের জন্য খুবই ভালো, খুব টেস্ট। আচ্ছা আচ্ছা, ভাড়ার কথা বলছিলাম, ডাইনামিক প্রাইসের কথা বলছিলাম। এই দাদা কেটেছে, কত দামে কেটেছেন? 290 টাকা। 290 টাকায় পেয়েছে। কোথা দিয়ে? গোয়া আইবিগো। 290 টাকায় পেয়ে গেছে। ডাইনামিক প্রাইসিংয়ের এটাই অ্যাডভান্টেজ, যেহেতু অকুপেন্সি কম ছিল তাই জন্য ভাড়া অনেক কমের মধ্যে পেয়ে গেছে। তার মানে এই নয় ভাড়া 290। সুন্দর যাত্রা হচ্ছে, এখন ঠিকঠাক সময় পৌঁছতে পারলেই হলো। খুব শিগগিরই চলে আসবে আমাদের রূপসী বাইপাস। যেতে যেতে এদের একটা মশলা টি নিয়েছি, এই দাদার কথা অনুযায়ী দাদা বললো মশলা টিটা খুব ভালো, তো আমি একটা মশলা টি নিয়ে নিয়েছি। এই কারণে নিয়েছি জাস্ট একটু মুডটাকে সুইং করার জন্য। রে বাবা, আরে বাবা, এই রাস্তায় রাস্তায় যে গার্ডরেলগুলো দেওয়া আছে না, এইগুলো মাঝে মাঝে খুব অ্যানোয়িং, যারা বাস চালায় তাদের পক্ষে বেশ অ্যানোয়িং। যাই হোক, একটু মশলা টিটা খাই, আর এই দাদার সঙ্গে একটু গল্প করতে থাকি। এখন ঘড়িতে 11:20, আমরা ক্রস করছি রূপসী বাইপাস। এই ডান দিকে চলে যাবে। এখানে কিন্তু একটা দারুণ বিচ আছে, সেটা হচ্ছে কানাই চট্ট বলে, ওই সোজা চলে যেতে হবে। আমি ঘুরে এসেছি, আগের বছর আমি গেছিলাম, আমি আর সৌপর্ণ গেছিলাম, বেশ ভালো কানাই চট্ট। পুরীর ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি দুটো নতুন ব্যাগ কিনেছি, সেটা অলরেডি আমি ক্যারি করছি। দেখুন এই স্লিং ব্যাগটা, হ্যামন ফ্লাইক্যাচারের এই ব্যাগটার লেদার কোয়ালিটি দুর্দান্ত। এর মধ্যে চেনের যে প্লেসমেন্টগুলো আছে সেটাও খুব কনভিনিয়েন্ট, এবং এটাকে নিয়ে ট্রাভেল করা আমার পক্ষে বেশ সুবিধাজনক। অনেক রকমের কালারের হয়, আর আমি এই কালারটা চয়েস করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আরেকটা ডাফেল ব্যাগও আমি এনাদের কাছ থেকে পারচেস করেছি, যেটা খুবই স্পেসিয়াস, 3 জনের জন্য 2-1 দিনের ট্রাভেলের জন্য পারফেক্ট। যদিও আমি এবার একাই নিয়ে এসেছি এটার শোল্ডার স্ট্র্যাপ আছে, এরও লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো, স্টিচেসগুলো ভালো, এবং চেনের পজিশনগুলো দারুণ। যদি আপনারা পারচেস করতে চান তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ঘড়িতে বাজে 11:15। আমরা পৌঁছলাম এখন চাউল খোলা। এই যে চাউল খোলা মানে মন্দারমণি যাওয়ার রাস্তা, এখান থেকে বাঁদিকে ঝুঁকে যাচ্ছে, যেখানে শেয়ারে অটো বা টোটোতে ভাড়া পড়বে 30 টাকা, আর যদি রিজার্ভ করেন তাহলে নেবে 150 টাকা মতন। 8 কিলোমিটার পথ মাত্র। দেখুন এখন বাজে 12:05।
দীঘা মন্দারমণির পর যে সমুদ্র সৈকত এখানে খুব পপুলার সেটা হচ্ছে এই তাজপুর। আর তাজপুর যেতে হলে আপনাকে এখানে নামতে হবে এই বালুসাই মোড়ে। আর রাস্তাটা এখন পাকা করে দিয়েছে, দেখালাম জাস্ট আপনাকে, পুরোটা দেখানো সম্ভব না। দেখুন রাস্তাটা এইদিকে, রাস্তাটা আমি 2-3বার গেছি, সেবার কাঁচা ছিল। সোজা চলে গেলে হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। কিন্তু যেটা সমস্যা, এখান থেকে অটো বা টোটো ভাড়া বেশ নেয়, আমি বার্গেন করতে হয় অনেক। বোর্ডিং তো না, বোর্ডিংটা অ্যাকচুয়ালি সাঁতরাগাছি থেকে কোন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 12:25। আমরা পৌঁছে গেছি দীঘাতে। আর এই সামনেই দেখা যাচ্ছে দীঘা, ওল্ড দীঘা সি বিচ। ওই দেখুন, ওই যে একদম। আর আমাদের হোটেলও এইখানে। আর এইখানে লাস্ট স্টপেজ, এখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে, এখানেই নেমে যাব। যাত্রা দারুণ হয়েছে, খুব ভালো। আমি দাদার সঙ্গে গল্প করতে করতে এসেছি, খুব ভালো লাগলো একদম। আপনার সঙ্গে আপনার কথা ভালো লাগছে। এই বাসে করে আমার এখানে আসার অভিজ্ঞতা খুব ভালো। স্টাফদের বিহেভিয়ার বেশ ভালো। আর যেটা এসি ঠিকঠাক কাজ করেছিল, ওনাদের বাসও ঠিকঠাক বেশ ভালো। যাই হোক, আপনারা ভবিষ্যতে এই বাসে করে সফর করতে পারেন, যেহেতু এখানে বায়ো টয়লেট আছে এবং প্যান্ট্রির সুবিধা আছে। সবশেষে যেটা না বললেই নয়, সেটা যে আমি আছি কোন হোটেলে আছি সেটা একবার জাস্ট আপনাদের দেখাই। সেটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। দেখুন বাসগুলো পেছনে দাঁড়িয়ে আছে, আমি এই দীঘালি 1-এর দিকে হাঁটছি। এই হচ্ছে হোটেল বেঙ্গল। আজকে আমি এখানে থাকবো। আর এর ভিডিও তো আচ্ছা আমার চ্যানেলে যদি দেখতে পারেন, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সব কিছু আমি তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।